হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। প্রতিদিনকার মতো আজকেও ভোরবেলায় ঘুমটা ভেঙে গেছে। 6টা নাগাদ প্রায় ঘুম থেকে উঠেছি। তারপরে ফ্রেশ হয়ে ছাদে এসে দেখলাম রাস্তাঘাট সমস্ত পরিষ্কার করা হচ্ছে। নিজের রুটিন মতো সময় কাটাচ্ছিলাম, ছাদে ব্যায়াম করছিলাম। তো সেই সব কিছু করার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি নিজের ব্যায়াম যা করার করে নিলাম। তো এখন বাজে তো 7:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকেই ব্লগটা শুরু করেছি। তারপরে একের পর এক ঘরের কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। আগেই জামা কাপড়গুলো মেলে দিয়ে বাসি ঘরটরগুলো সমস্ত ঝাড় দিতে লাগলাম। তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আর আমার ভিডিওটা এখন দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। গতকাল রাত্রিবেলায় কিচেনটা যখন পরিষ্কার করে শুতে যাচ্ছিলাম, তো রাত্রিবেলাতে বেগুন পুড়িয়েছিলাম। তো বেগুনের কিছু কষ দেখো বার্নারটার মধ্যে পড়েছিল, তো দাগ ধরে গিয়েছিল। সেই জন্য আমি ভিনিগার আর জল মেশানো একটা সলিউশনের মধ্যে সারা রাত আমি এই বার্নারটাকে ডুবিয়ে রেখেছিলাম। আর সকালবেলা একটু স্কচ ব্রাইট দিয়ে ডলে দিলাম, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তো এবারে রান্নাঘরের কাজ শুরু করছি আস্তে আস্তে। তা আমি প্রত্যেক দিন রান্নাঘরের কাজ শুরু করার আগে গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে নিই, কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। না হলে সারা রাত থাকে, চোখে তো দেখতে পাই না, জানি না কোথাও টিকটিকি, কোথাও কোনো পোকামাকড় আরশোলা থাকলেও থাকতে পারে, যেগুলো তো সচরাচর মানুষ যখন চলাফেরা করে বা আলো জ্বলে যেগুলো দেখা যায় না, অন্ধকার হলে বলেই এদের উৎপাতটা বেড়ে যায়। তো সেই জন্য সকালবেলা উঠেই আগে সমস্ত কিছু আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্নার কাজটা শুরু করি। সকালে এই সময়টাতে আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরে আসছিলাম নিজের জন্য এক গ্লাস গরম জল বানাতে। তো এসে দেখি ও অলরেডি আমার জন্য গরম জল বানাচ্ছে। তারপরে আমার গ্রিন টি, ওর নিজের ব্ল্যাক কফি, আজকে সব কিছু ওই বানিয়েছে। আমার আজকে এই চা বানানোর পালা থেকে ছুটি। তবে আজকে এটা নতুন না, এরকম অভিজ্ঞতা আমার মাঝে মধ্যে হয়েই থাকে। এক একদিন সকালবেলা যেদিনকে ও বাড়িতে থাকে সেদিনকে সকালবেলা চা গরম জলটা ওই করে থাকে। চাটা খাওয়ার পরে চলে এসেছি আবার রান্নাঘরে। গতকাল কিছু সবজি আনা হয়েছিল, বেশিরভাগটাই ধুয়ে তোলা হয়ে গেছিলো। এই বেল পেপারগুলো রাখা ছিল, এগুলো ধোয়া হয়নি। কিছুটা পেঁয়াজকলি ছিল যেগুলো কাটা হয়নি, তো ওইগুলো টুকটাক কাজগুলো সেরে নিয়ে এখন সকাল 9টা বাজে চলে এসেছি জলখাবার বানাতে। তো আজকে জলখাবার বানাবো যে রেসিপিটা, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাচ্ছি বেসনের চিলা। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো বেসন দিলাম আর 1 কাপ দই দিলাম, সামান্য লবণ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। তো বেসনটা দিয়ে দই দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে মিনিট 15 রেস্ট দিয়েছিলাম। এরপরে আমি এর সাথে মিশিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো দিয়েছি, গোটা সাদা জিরে, কাঁচা লঙ্কা কুচি, আর এই যে প্লেটে কেটে রেখেছিলাম যে সবজিগুলো, যেমন টমেটো রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে আর কুচানো ধনেপাতা। লবণ তো আগেই মিশিয়ে দিয়েছিলাম। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট আবারও রেস্টে রাখবো। আর রেখে এরই ফাঁকে আমি আজকে জলখাবারে সার্ভ করব পাকা পেঁপে। তো পাকা পেঁপেটা কেটে নিচ্ছি। আমি প্রত্যেক দিন সকালে জলখাবারেতেই নয় ফল নয় স্যালাড সার্ভ করার চেষ্টা করি। যেদিনকে ঘরে ফল হয়তো থাকে না সেদিনকে শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, কাঁচা রসুন সবসময় আমি জলখাবারের সাথে এর মধ্যে কিছু না কিছু দিয়েই থাকি। আমার মতো যারা ঘরের বউরা আছো তারা অনেক সময় কাজের চাপে সকালে জলখাবারটা স্কিপ করে যাও বা খাবারটা অনেকটা দেরি করে খাও। তো সকালে জলখাবারটা সঠিক সময়ে খাওয়াটা অবশ্যই উচিত, স্কিপ করাটা তো একদমই উচিত নয়। কারণ রাতের খাবারের পরে সকালের খাবারটা খাওয়াটা অনেকটা যেহেতু সময়ের গ্যাপ থাকে, সেহেতু সকালের জলখাবারটা একটু ভারী করেই খাওয়া উচিত। তার মানে এই নয় যে নিজের আয়ত্তের বাইরে গিয়ে খেয়ে আবার উল্টে শরীরটা খারাপ হয়। পর্যাপ্ত পরিমাণে সকালের জলখাবারটা খাওয়া অবশ্যই স্বাস্থ্যকর।
আর এখানেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জলখাবারটা বানানো হয়ে গেল। চলো তাহলে এবারে একে একে আমি ফল দিয়ে সবাইকে খাবারটাকে সার্ভ করে দিই। তো আজকে জলখাবার খেয়ে সকালবেলা এখন 10:30 মতো বাজে, মামা বেরিয়ে গেল কলেজে। তারপরে আমি একে একে এবার আমার নিজের ঘরের কাজে লাগবো। আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের একটি বিষয় ছিল সেলাই। তো ক্লাস 9-এ পড়ি তখন আমাদের ফাইনাল পরীক্ষাতে সোয়েটার বোনা ছিল। তো সেই সোয়েটার বোনা শিখতে গিয়ে আমাকে হতে হয়েছিল যথেষ্ট নাজেহাল। মায়ের কাছে অনেক বকুনি খেয়েছিলাম, কিন্তু তবুও আমি সেই সোয়েটারের গলায় আর হাতে যে রিপটা থাকে সেই রিপটা কিছুতেই শিখে উঠতে পারছিলাম না। যদিও আমার মা, ঠাকুমা, দিদিমা সেলাই বিষয়ে যথেষ্ট পটু হলেও আমার দ্বারা কিছুতেই সোয়েটারের রিপটা বোনা শেখা হচ্ছিল না। হাজার চেষ্টা করেও আমি কিন্তু পরীক্ষাতে সেই ভুল করেই এসেছিলাম। তখন মাকে আমি বলেছিলাম যে আমার দ্বারা হয়তো এটা আর হবে না, কারণ আমি অনেক চেষ্টা করেছি, আমি পারিনি, আমি আর পারবও না। সুতোতে সেলাই করতে ভালো পারলেও সোয়েটার উলের কাজটা আমি কিছুতেই করতে পারছিলাম, বেশিরভাগ সোয়েটার বুনতে পারছিলাম না। তারপরে আবার ভি নেক ছিল সোয়েটারের গলা, আমার বেশ ভালো মনে পড়ে সেই দিনটার কথা। তখন মা আমাকে বলেছিল যে তুমি চেষ্টা করেও পারছো না, তুমি যখন বলছো যে তোমার বিশ্বাস হয়েই গেছে যে তুমি পারবে না, সেই জন্যই তুমি চেষ্টা করেও পারছো না। তখন মা আমাকে একটা গল্প বলেছিল যে একটা লোক একদিন রাস্তার পাশে একটা হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, আর হাতিটার পায়ে বাঁধা ছিল একটা সরু পাতলা দড়ি। তার মনে হলো যে এত বড় প্রাণীটা একটা এরকম সরু পাতলা দড়ি দিয়ে বাঁধা, স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের মনেই এরকম প্রশ্ন আসবে, তো যে কোনো মুহূর্তেই তো হাতিটা দড়িটা ছিঁড়ে চলে যেতে পারে, তবে সে যাচ্ছে না কেন, এরমভাবে কেন দাঁড়িয়ে আছে? তো আশেপাশে একটু খেয়াল করতেই মাহুতকে দেখতে পেল। তো তখন মাহুতকে গিয়ে যেই প্রশ্নটা রাখাতে মাহুত তখন বলল যে অনেক ছোটোবেলা, মানে অনেক ছোট থাকতেই হাতিটাকে এনে এরকমভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ধীরে ধীরে বাচ্চা হাতিটা বড় হয়েছে, আর যে দড়িটা আছে সেই দড়িটা হাতিটার আকার অনুযায়ী ছোট হয়ে গেছে। তো ধীরে ধীরে বড় হতে হতে হাতিটার এই ধারণা হয়েছে যে এই দড়িটাই তাকে নিয়ন্ত্রণ করছে, এর থেকে বেরোনো তার পক্ষে সম্ভব না। সময়ের সাথে সাথে আস্তে আস্তে হাতিটার এটা বিশ্বাসে পরিণত হয়েছে যে দড়িটার সাইজ থেকে তার আকার আকৃতি বহুগুণ বড় হলেও তার মনে এটাই বিশ্বাস যে সে এই দড়ি ছিঁড়ে কোনো দিন বেরোতে পারবে না, তাই যাবার চেষ্টাও আর কোনো দিন করেনি। লোকটা মাহুতের কথা শুনে বেশ অবাক হলো, ভাবলো যে শুধু পারবো না এই বিশ্বাসে সে সারাটা জীবন এই ছোট্ট সরু দড়িটাতে বাঁধা পড়ে রইল। তা মা আমাকে বলল, তোমারও তো চিন্তাধারা এইরকমই, যে তোমার বিশ্বাস তুমি পারবে না, ওই জন্য চেষ্টা করার পরেও তুমি আজকে ভুল করে এলে। তো সেই দিনকে সেই কথাটার মানেটা, ছোট ছিলাম তো খুব একটা বুঝতে না পারলেও এখন এটা বিশ্বাস করি বা নিজের সন্তানকেও বোঝাই যে আমরা তো এরকম অনেকেই আছি না, এমন বিশ্বাসে এখনও দিন কাটাই যে জীবনে আর হয়তো কিছুই করতে পারবো না, হয়তো কোনো একটা বার কিছু করতে পারিনি, হয়তো কোথাও কোনো দিন ব্যর্থ হয়েছিলাম, বা হয়তো কোনো দিন কোনো বিষয়ে ফেল করেছিলাম, শুধুমাত্র এই কয়েকটা ঘটনার জন্য বা শুধুমাত্র কারোর কাছ থেকে 10টা কথা শোনার জন্য এই বিশ্বাসটা মনের মধ্যে রয়ে গেছে যে হয়তো আর কোনো দিনই পারবো না। কিন্তু এটা যে কতটা ভুল সেটাই গল্পটা থেকেই তো বোঝা যায়, তাই না? বিশ্বাসটা এমনই একটা জিনিস, এটাই আমাদের মতো সাধারণ মানুষকে না সফল হতে সাহায্য করবে। আর ব্যর্থতা, সেটা তো একটা শেখার জিনিস, জীবনে চলার পথে ব্যর্থ তো হতেই হবে, তা না হলে শিখবো কেমন করে? যে ভুল করছি সেই ভুলটা থেকে শুধরে নিয়ে আবার যদি চলা শুরু না করি তাহলে জিতবই বা কেমন করে? তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অর্ধেকটা রান্না আমার শেষ হয়ে গেল। আর এখানে দেখো আমি রান্না করলাম, মুসুরির ডাল বানালাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল বানিয়েছি। আর পোস্ত ওদিকে হচ্ছে। আর পোস্তটা কি করেছি বলো তো, আমি সবসময় না পোস্তটা তিল আর পোস্ত সমান সমান পরিমাণে এনে মিশিয়ে রাখি। স্বাদের মধ্যে আমি তো কোনো পার্থক্য বুঝতে পারি না, তবে তিলটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। তো তিল পোস্ত বেটে
আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত বানালাম কাঁচা সর্ষের তেল দিয়ে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বানাবো কাঁচা কলার বড়ার তরকারি। তা কাঁচা কলা যখনই আমি কোনো রকম রেসিপি বানাই তখনই কাঁচা কলার খোসাটাও বাটা করে নিই। কাঁচা কলার খোসা বাটতে তো তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিছু নেই। এর মধ্যে খোসাটাকে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে এখানে লবণ হলুদ দিয়ে এবার জাস্ট ওই বাটাটা একদম শুকনো হলে তেল বেরিয়ে এলে নামিয়ে ফেলবো। আর মুদি জিনিসে কালো জিরে এনেছিলাম, তো একটু বেশি পরিমাণেই যেহেতু এনেছি সেই জন্য একটুখানি হালকা গরম করে নিয়ে তারপরে ঠান্ডা হলে ওটাকে শিশিতে ভরে আমি স্টোর করে রাখবো। কারণ কালো জিরে যদি একটু হালকা গরম করে না রাখা হয় তাহলে ওর মধ্যে ছোট সাদা সাদা মতো পোকা হয়ে যায়, যেগুলো বাছা একদমই অসম্ভব। আর সেই জন্য এরমভাবে গরম করে নিয়ে তারপরে ওটাকে আমি শিশিতে স্টোর করি। এখানে দেখো কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, যে বড়ার তরকারিটা করব। তা সিদ্ধ করে নিয়ে দুটো কাঁচা কলা নিয়েছি আর হাফটা পরিমাণে আলু নিয়েছি মাঝারি সাইজের। তো সিদ্ধর পরে তার মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প লবণ, একটু হলুদ আর একটা ডিম মিশিয়ে সামান্য বেসন মিশিয়ে এবার এগুলোকে বড়ার আকারে গড়ে নিয়ে ভেজে নেব। তো আমার এখানে বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে বাটা মশলা। বাটা মশলার মধ্যে আদা জিরে মানে ধনে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এক মুঠো কড়াইশুঁটি দিয়েছি। শীতকালে এখন আমার ঘরে প্রায় প্রত্যেকটা রান্নাতেই তোমরা কড়াইশুঁটি দেখতে পারবে, কারণ আমার ঘরে কড়াইশুঁটি খেতে সবাই খুব ভালোবাসে। আর ঘি গরম মশলা দিয়ে কাঁচা কলার বড়ার তরকারি রেডি। তো এই হচ্ছে আমার দুপুরের রান্নার ফাইনাল লুক। ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, সজনে ডাঁটা আলু পোস্ত, কাঁচা কলার খোসা বাটা আর কাঁচা কলার বড়ার তরকারি। তো এখানে ভাতের ফ্যানটাও উতলে এসছে, তো চলো ভাতটাকে মার গেলে দিই। তো সিঙ্কেই আমি ওখানে উপর দিয়ে দিলাম ভাতটা, প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে। এবারে কাউন্টার টপটা পরিষ্কার করে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দা মুছে আমি স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এরই ফাঁকে আমি ছাদে গিয়েছিলাম একবার, সকালবেলা যেসব জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলা হয়েছে সেগুলো শুকিয়েছে কিনা দেখার জন্য। আসলে বাইরের আবহাওয়াটা আজকে একটু মেঘলা মেঘলাই, খুব একটা বেশি রোদের তাপ নেই। সেই জন্য আমার যেহেতু শেডের নিচে মেলা থাকে, বেশিরভাগটা শুকিয়ে গেলেও কোমরের ইলাস্টিক বা গেঞ্জির কলার টলারগুলো বেশ খানিকটা ভিজেই রয়েছে। সেই জন্য সব কিছু ওরমভাবেই রয়েছে, একেবারে বিকালবেলাতেই এগুলো সমস্ত তুলব। তো এখন খালি ঘর বারান্দা মুছলেই হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করার পরে। তো চলো তোমাদের সাথে আবার আমার স্নানের পরে পুজো সেরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। আর এই যে দেখো গল্প করতে করতে রান্নাঘরটা আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। স্নান পুজো সেরে আবার আমি চলে এসেছি। এখন বেলা 1:30 মতো বাজে, দুপুরের খাবার সময় হয়ে গেছে। তো এই যে আমার খাবার সার্ভ করা হয়ে গেছে, কাঁচা কলার বড়ার তরকারি, মুসুরির ডাল, ভাত, সজনে ডাঁটা আলু পোস্ত আর কাঁচা কলার খোসা বাটা। তো বন্ধুরা আমার দুপুরের কাজকর্ম সব সারা হয়ে গেছে। এবারে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব, তারপরে রেস্ট নেব। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। টাটা।